দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। আশুলিয়ার কোন্ডা এলাকায় বংশী নদীর পাড়ে সমতল স্থানে তৈরি হচ্ছে একটি সেতু। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2011 সালে। 2016 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র 30% কাজ শেষ হয়েছে। সমতল স্থানে সেতুটি নির্মিত হওয়ায় অনেকে এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে। নদী পাড়ের সমতল স্থানে আসলে এই ব্রিজের প্রয়োজনীয়তা নিয়ে কি বলছেন স্থানীয়রা, আর 8 বছরে মাত্র 30% কাজ শেষ হয়েছে, কেন, কি বলছে কর্তৃপক্ষ? আশুলিয়ার একদম এটারে কি বলা যায় যে একদম দুর্গম এলাকা, যে এলাকায় আসলে রাস্তাঘাট খুব কম। আপনারা দেখছেন যে আসার সময় আমরা রাস্তাও পাইনি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাও কিন্তু রাস্তার যে অংশ। আপনারা দেখছেন যে এখানে কোনো ইটের সলিং নাই, কোনো কিছু নাই। দুই পাশে ধান ক্ষেত, মাঝখানের যে জায়গাটা সেটা হচ্ছে একটা আল। আর যেই আলের আসলে পাশ দিয়ে আপনারা দেখছেন যে একটি ব্রিজের যেই সেই সমতল জায়গাটা আপনারা দেখছেন যে ব্রিজটি রয়েছে, এবং আপনারা জানেন যে এই যে জায়গাটা রয়েছে একদম পানি। এই পানিটা আসলে কোনো খালও না, কোনো কিছুই না। যেই জায়গাটার মধ্যে একটি ব্রিজ নির্মাণ করতেছে, যে ব্রিজটার কাজও আজ পর্যন্ত প্রায় 8 বছর ধরে আলোর মুখ দেখেনি। আপনারা জানেন যে এই ব্রিজটা যেভাবে তৈরি করা হয়েছে, যে মাত্র কয়েক বছরের মধ্যে ব্রিজটা করতে পারলে হয়তো 30% কাজ হয়েছে, কিন্তু 8 বছরেও কিন্তু আপনার এখনো পূর্ণাঙ্গ এই ব্রিজটি উদ্বোধন করার মতো কোনো কাজ তারা শেষ করেনি। আপনার যে আলটা রয়েছে, দুই পাশে যে মাটি, এখন মাঝখানে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একদম শুকনা জায়গা। শুকনা জায়গার মধ্যেই মূলত আসলে এই জায়গাটা একটি ব্রিজ যার ফলে মানুষের খুব হতাশায় ভুগছে। কখন ব্রিজ হবে, কখন হবে, আজ পর্যন্ত কিন্তু এখন কিন্তু কেউ বলতে পারে না যে এই ব্রিজে কি আলোর মুখ দেখবে কিনা। আপনারা দেখছেন যে এই ব্রিজটা ঠিক দাঁড়িয়ে আছে, যে এইভাবে দাঁড়িয়ে আছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। যে এইখানে তো আপনারা দেখছেন যে এই ব্রিজটার আসলে কতটুকু কাজ সম্পূর্ণ হয়েছে, এবং এই জায়গাটা ব্রিজটা কি প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, ব্রিজটার প্রয়োজন আছে অবশ্যই। মানে অনেক দিন ধরে, প্রায় 8 বছর আপনি বললেন, 8 বছর ধরে মানে এই অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু মানে ব্রিজটা হইলে মানে চলাচলটা সুবিধা হয়। বর্ষাকালে মনে করেন এদিক দিয়ে পানি অনেক হয়, মানে ব্রিজটা হইলে মানে চলাচলটা সুবিধা। এখনও মনে করেন মানে বৃষ্টি হইলে কি অবস্থা হয়ে যায় দেখেন, তো পানি জমে রয়েছে, মানে এটা নানা রকম সমস্যা হয়। এটা নদী কোথায়? এটা নদী হয়েছে আপনার মেন নদী হচ্ছে, মানে যে রাস্তাটা দেখছেন না যে মাটি ফেলাইছে, ওই পাশে মেন নদী। এই দিক দিয়েও নদী, মানে যে হালকা, মানে যে 2-1 মাস মানে এই অবস্থায় আছে, কিছুদিন পরে আবার পানি আসে পড়বে, আবার একই অবস্থা। কিন্তু অপরিকল্পিতভাবে ব্রিজ যদি হয়, অর্থ অপচয় হচ্ছে না, মানে অর্থ অপচয় তো হইবই না। কারণ কি, আপনার 2 মাসে যে অবস্থায় আছে, কিছুদিন গেলে আবার মনে করেন পানি এসে যাবে, ওই সময় আবার সমস্যা হইব। তো সেই সময় থাকা, এখন তো আপনার শুকনা মৌসুম, তো পানির তো এখানে খালও না, না খাল না বলতে নদীও না, দুইটা মানে মাঝামাঝি অবস্থায় আছে। ব্রিজটা হইলে আবার একবার নষ্ট হইব তেমনও না, আবার যে মনে করেন এত হইব তেমনও না। মানে দুই দিক দিয়ে মানে সুবিধা আছে আর কি। কি সুবিধাটা আছে? কি সুবিধা মনে করেন, চলাচলের সুবিধা। মনে করেন বর্ষাকালে মানে অনেক এদিক দিয়ে মনে করেন দেখেন যে এখনো মানুষ আসা যাওয়া করতেছে। বর্ষাকাল তো আরো সমস্যা, আমার নৌকা চলাফেরার সমস্যা না। আর প্রতি বছরে মনে করেন এই গত যে বর্ষাকালে গেল 2 জন লোক মারা গেছে পানি করে, মানে এই যে নৌকা পারাপারের সময়। নৌকা পারাপারের জন্য লোক মারা গেলেও কিন্তু এই যে ব্রিজটা যে করা হলো, অপরিকল্পিতভাবে একটি ব্রিজ নির্মাণ হলো, অথচ ব্রিজের কোনো কার্যক্রম নেই। এটা প্রথম যে সময় হয়েছিল আর কি, ওই সময় মানে ব্রিজটা দেখে মানে গ্রামের সবাই মানে হয়ে গেছিল যে এই যে ব্রিজটা মানে অনেক কার্যকর। এমন মনে হচ্ছে মানে রাস্তাটা, মানে এই ব্রিজ না হলে ওই পাশের রাস্তাটা হয়ে গেছে, এর জায়গায় মনে হচ্ছে যে মানে ব্রিজটা মানে কার্যকর হইতেছে না এখন তেমন। মানে ব্রিজটা মানে যেহেতু এখন হয়েছে, মানে অর্ধেখানে হয়েছে, মানে পুরোটাকে হওয়ার দরকার এখন যেভাবেই হোক। কিন্তু এই ব্রিজ তো কোনো কাজে লাগতেছে না। কাজে এখন না লাগলেও মনে করেন কি বলবার, এটা যখন হয়েছে এটা লাগবে এখন। আপনারা দেখলেন, শুনলেন যে এই ব্রিজটার যে ইতিহাসটা আসলে অনেক, যে এই ব্রিজটা এখন দেখছেন যে যেই কাজটি করা হয়েছে সেই কাজ
যে কয়েকটি। অসংখ্য ধন্যবাদ নাজমুল, যুক্ত হবার জন্য। সহকর্মী নাজমুল হুদা যুক্ত ছিলেন আশুলিয়া থেকে। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের স্থায়ী কয়েকটি প্রকল্প নিয়ে সংবাদ সম্মেলন করছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 1700 কোটি টাকার একটা প্রকল্প নেওয়া হয়েছে চট্টগ্রাম যাতে নাকি ওই ফ্লাডেড ওয়াটারে যাতে নাকি ফ্লাডেড না হয় সেজন্য সেই প্রকল্প এবং চট্টগ্রামবাসীর যে স্বপ্ন তা পূরণ হওয়াটা অসম্ভব কোনো কিছু নাই। এখানে এই মেয়র সাহেব এবং সিডিএস চেয়ারম্যান সাহেব ওনারা দুইজন এখানে এক্সিকিউটিভ হিসাবে কাজ করেন এবং আমরা মনে করি যে এই দুইজন অত্যন্ত যোগ্য মানুষ এবং এই দুইজন সহ আরও যে সমস্ত ব্যক্তিবর্গরা আছে, সালাম সাহেব আছে, রাজনীতির নেতৃবৃন্দ আছেন, আমাদের মাতাব ভাই আছেন এখানে, তো হ্যাঁ তো এই অনেক বিখ্যাত মানুষগুলো আছেন। আমরা একসাথে বসার জন্যই আজকে আসলে এখানে উপস্থিত হওয়া। তার সাথে সাথে আমরা স্বাভাবিকভাবে সামনে আমাদের বর্ষা আসবে, বর্ষা যাতে নাকি আমাদের এখানে ওভার ফ্লাডেড হইয়া মানুষের জীবন যেন অস্বস্তিকর কিছু না হয় সেটার জন্য আমরা ঢাকা সিটি কর্পোরেশন অ্যান্ড রিলেটেড অল দ্য এন্টিটি নিয়ে আমরা মিটিং করেছি এবং সেখানে আমাদের কিছু দিক নির্দেশনা এবং একটা কিছু সিদ্ধান্ত আমরা দিয়েছি। তো সেই সিদ্ধান্তগুলোর আলোকে সেখানে ঢাকাতেও কাজ করা হচ্ছে। ঢাকার বোথ দ্য মেয়র মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন এরিয়া তারা কাজ আরম্ভ করেছে। তো চট্টগ্রামও আমরা মনে করি আমরা লং টাইম অথবা সাস্টেইনেবল গোল আমাদের লম্বা হতে পারে, কিন্তু আপৎকালীন আমরা সমস্যাগুলোতে সমাধান করতে পারি যাতে নাকি এই বর্ষায় মানুষের মধ্যে কোনো অস্বস্তিকর অবস্থা সৃষ্টি না হয়। তারপরে দিয়ে যে সমস্ত বিদ্যমান অথবা চলমান যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো নিয়েও আমরা কিছু কথাবার্তা বলবো। আমি মনে করি যে আমরা এই প্রকল্পগুলো যাতে নাকি আরও দ্রুততার সহিত করা যায়। তো তার সাথে আরেকটা রিলেটেড হল, আপনারা জানেন বাংলাদেশের বুড়িগঙ্গা, তারপর তুরাগ, পদ্মা, মেঘনা, কর্ণফুলী, শীতলক্ষা সহ এই সমস্ত সবগুলা নদী দূষণমুক্ত করা এবং নব্যতা ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন। সেই কমিটির চেয়ারম্যান আমি এবং আমাদের পানি সম্পদ মন্ত্রী এবং আর কোন মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী, ওনারা কো চেয়ারম্যান। তো আমরা গত কিছুদিন আগে এটার একটা মিটিং করেছি, একটা মাস্টার প্ল্যানও ইতিমধ্যে পরিণত হয়েছে। মাস্টার প্ল্যানের প্রথম রিভিউ মিটিং করেছিলাম গত 14 তারিখে এই ফেব্রুয়ারি মাসের। তো আগামী 14 তারিখে আমাদের আরেকটা মিটিং হবে, সেই মাস্টার প্ল্যান আমরা অ্যাপ্রুভ করার পরে কর্ণফুলী নদীতে আশেপাশে যে সমস্ত অবৈধ দখল করে অবকাঠামো নির্মাণ করা হয়েছে এবং যে সমস্ত দূষণ করা হচ্ছে এবং তুরাগ এবং বুড়িগঙ্গা সহ এই সমস্ত সকল নদীগুলার এগুলো আমাদের প্রাণ, আমাদের দেশের প্রাণ, আমাদের অর্থনীতির প্রাণ, আগামী দিন এগিয়ে যাওয়ার জন্য প্রাণ। এগুলোকে আমরা রক্ষা না করতে পারলে, এগুলোকে যদি সাবেক জায়গায় ফিরে না নিতে পারে, নব্যতায় ফিরিয়ে না নিতে পারলে আমাদের আসলে সমস্যার সমাধান হবে না, অথবা আমরা দীর্ঘমেয়াদী এগিয়ে যাওয়ার যে স্বপ্ন সেটা পূরণ হবে না। দর্শক, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কয়েকটি স্থায়ী প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। বাংলাদেশ লাইভে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে 87টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে 10 মার্চ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। গাইবান্ধায় হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা কেমন জমে উঠেছে?
আসিফ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে 87টি উপজেলা পরিষদের নির্বাচনের মধ্যে লালমনিরহাটের 5টি উপজেলা পরিষদের নির্বাচন 10 মাস অনুষ্ঠিত হবে। তবে এই 5টি উপজেলার নির্বাচনী প্রচার প্রচারণা ইতিমধ্যে তুঙ্গে উঠেছে। একটি পরিসংখ্যান দিয়ে বলে রাখি যে চেয়ারম্যান পদে 5টি উপজেলাতে 16 জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 17 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 27 জন প্রার্থী এই ইলেকশনের তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটি বিষয় বলে রাখি যে এই ইতিমধ্যেই ব্যাপক প্রচার প্রচারণা জমে উঠেছে এবং সর্বত্রই পোস্টার, অলি গলি থেকে শুরু করে পাড়া মহল্লায় পোস্টারে ছেয়ে গেছে, প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তবে ভোটাররা নাছরবান্ধা, তারা বলছেন যে যদি যারা এলাকার উন্নয়ন করবে, মাদক সন্ত্রাস এবং বিভিন্ন অপকর্ম থেকে এলাকাকে রক্ষা করবে এবং এলাকার উন্নয়ন করবে, তাদেরকেই তারা ভোট দিতে চান। আমরা এখানে স্থানীয় জনগণের সাথে, ভোটারদের সাথে কথা বলতে চাই, আসলে তারা কেমন প্রার্থীকে তারা বেছে নিতে চান। আমরা একজন সাধারণ ভোটারের সাথে কথা বলতে চাই, আসলে কেমন প্রার্থীকে আপনারা বেছে নিতে চান? আমরা চাচ্ছি যে ভোট সুষ্ঠু হোক এবং সুন্দর একজন ব্যক্তিকে যেন আমরা নিতে পারি। আমরা সবাই জনগণ আমরা এটা আশা করি আর কি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি একজন প্রবীণ ব্যক্তি, অনেক ভোট আপনি দেখেছেন, এবারও ভোট এসেছে উপজেলা পরিষদ নির্বাচনে, তো কেমন প্রার্থীকে ভোট দিয়ে আপনি নির্বাচিত করতে চান? আমরা চাই ভালো এবং সৎ এবং যে লোকটার দ্বারা এলাকার উন্নয়ন হয়, জনগণের উন্নয়ন হয় এবং দেশের উন্নয়ন হয়, এই রকম প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। আমার একজন ভোটারের সাথে কথা বলতে চাই, আসলে আপনিও তো অনেক ভোট দেখেছেন, এবার আপনি ভোট দিতে চান, তো কি ধরনের প্রার্থী জয়ী হলে এলাকার সাধারণ মানুষের উপকার করবে, কেমন লোকে আপনি ভোট দিতে চান? এবারে আমরা যেটা ডিসিশন নিয়েছি সেটা হলো কি সৎ এবং যোগ্য ব্যক্তি, মাদক মুক্ত এবং এলাকার দুর্নীতি মুক্ত, আমরা সেই লোককে আমরা বাছিয়ে নিয়ে সেই লোককে আমরা ভোট দেব। আমরা কথা বলছিলাম এখানে স্থানীয় কয়েকজন ভোটারের সাথে, আরেকজন তরুণ ভোটারের সাথে কথা বলতে চাই। আসলে আপনি কেমন প্রার্থী বেছে নিতে চান? আমি ভালো প্রার্থী বেছে নিতে চাই, যেটা মাদক বা এটা দমন রাখবে, সেই প্রার্থীকে আমি বেছে নিতে চাই। সাধারণ ভোটাররা বলছেন যে যারা যোগ্য, এলাকার উন্নয়ন করবে, সৎ প্রার্থী, যারা এলাকার মানুষের পাশে সবসময় থাকবে, এই ধরনের প্রার্থীকে তারা ভোট দিতে চান। আপনি কেমন প্রার্থী বেছে নিতে চান? সৎ, নিষ্ঠাবান এবং সে চরিত্রবান ভালো প্রার্থীকে আমি নির্বাচন করতে চাই। আসিফ, আপনি শুনছিলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সাধারণ ভোটারদের কথা। তারা বলছিল যে যারা এলাকার উন্নয়ন করবে, এলাকা থেকে মাদক দূরীকরণে কাজ করবে, এছাড়া শিক্ষা বিস্তার থেকে শুরু করে এলাকার নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে যাদের সম্পৃক্ততা থাকবে এবং ভোট নিয়ে যারা হাতীবান্ধার বাইরে যাবে না, এইসব প্রার্থীকে তারা ভোট দিতে চান। এবং আরেকটা বিষয় বলে রেখে চাই যে এই ভোট নিয়ে ইতিমধ্যেই লালমনিরহাটের বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। গত রাতে লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগের প্রার্থী এবং নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পাটোয়ারি ভোলার গণসংযোগ হামলার ঘটনা ঘটেছে। এছাড়া আদিতমারিতেও বিচ্ছিন্ন ঘটনা এবং হাতিমাদাত বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনার সংবাদ আমরা পেয়েছি। এই ছিল লালমনিরহাটের হাতিবান্ধা থেকে উপজেলা নির্বাচন পরিষদের সর্বশেষ খবর আমার কাছে। আসি মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রেজাউল করিম মানিক যুক্ত ছিলেন লালমনিরহাটের হাতীবান্ধা থেকে। বরিশালের উলানিয়ায় নদী ভাঙন রোধে বড় প্রকল্প হাতে নিয়েছে সরকার। নদী শাসনে সেখানে ব্যয় হবে 386 কোটি টাকা। আজ বিকেলে প্রকল্পটির উদ্বোধন করবেন পানির সম্পদ মন্ত্রী। এই মুহূর্তে উলানিয়ায় আছেন সহকর্মী রাহাত খান, তিনি সরাসরি যুক্ত হবেন আমাদের সঙ্গে। রাহাত, একটু আপনার কাছ থেকে জানতে চাই, উলানিয়া নদী ভাঙ্গন প্রবণ এলাকা, এই প্রকল্প কতটা কাজে লাগবে উলানিয়ার মানুষের জন্য? আপনি জানেন যে বরিশাল নদী বিধৌত এলাকা, তার মধ্যে একটি উপজেলা মেহেন্দিগঞ্জ, যেটি আসলে একটি দ্বীপ উপজেলা, অর্থাৎ মেহেন্দিগঞ্জের চারপাশ ঘিরে কিন্তু নদী।
তার মধ্যে একটি হচ্ছে রাক্ষসে মেঘনা, যেটাকে রাক্ষসে মেঘনা বলে, অর্থাৎ মেঘনার কারণে কিন্তু মানুষ সহায় সম্বল হারিয়ে অনেকটাই নিঃস্ব, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে। সেই মেঘনা নদীকে নদী শাসন করে নদী তীরবর্তী মানুষদের রক্ষা এবং স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার এবং ঐতিহ্যবাহী উলানিয়া জমিদার বাড়ি রক্ষার জন্য কিন্তু সেখানকার যে সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, তিনি একটি প্রকল্প প্রস্তাব করেছিলেন বা প্রকল্প নিয়ে কাজ করছিলেন, যে প্রকল্পটির আজ বিকেলে উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। আমরা মূলত সেই প্রকল্পটি নিয়েই আসলে কথা বলবো। সেখানকার একজন বাসিন্দা, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন। এস.এম. জাকির হোসেন, এই যে প্রকল্পটি আজকে বাস্তবায়িত হচ্ছে, মানে উদ্বোধন হচ্ছে, এই সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। ধন্যবাদ রাত খান। আসলে আপনারা জানেন যে উলানিয়া এবং গোবিন্দপুর এটি মেঘনার পাড়ে, এবং প্রতি বছর এখানে শত শত একর জমি মেঘনার কলগ্রাসে চলে যান। ওখানে স্থানীয় সংসদ পঙ্কজ দেবনাথ এটি গত 2 বছর যাবত এটি নিয়ে কাজ করেছেন। আজকে এটি উদ্বোধন করবেন মাননীয় প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম। আমার একটি প্রশ্ন, এই প্রকল্পের ফলে জনগণের কি উপকার হবে? আপনার উলানিয়া এবং গোবিন্দপুরে 2 লক্ষ লোকের মতো বসবাস ওখানে, এবং ওখানে স্কুল, কলেজ, মাদ্রাসা এর আগে অনেকবার বিলীন হয়েছেন, এখনও কিছু কিছু বিলীন হওয়ার পথে। যদি বাঁধটি উদ্বোধনের পরে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। আরেকটি বিষয় যে আসলে এইটি নদী ভাঙ্গন তো দীর্ঘদিনের একটি বিষয়, এটি আসলে কি করে এত বড় একটি প্রকল্প পাশ হলো এবং এর ফলে ওখানকার জনগণের ভিতরকার আসলে তাদের মানসিক অবস্থা কি অবস্থা রয়েছে? মেহেন্দিগঞ্জের ইতিহাসে এটি সবচেয়ে বড় একটি প্রকল্প। এটি আপনি জানেন যে 386 কোটি টাকার প্রকল্প। আজকে মেহেন্দিগঞ্জের বাসীর ভিতরে একটি ঈদের উৎসব আমেজ চলছে, এবং এরা মাননীয় প্রধানমন্ত্রী সহ স্থানীয় এমপি এবং পানি সম্পদ মন্ত্রীকে এরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছে আজকের এই প্রকল্পটি উদ্বোধনের মাধ্যমে। আমাদের বিশ্বাস যে মেহেন্দিগঞ্জবাসীর দীর্ঘদিনের আজকের তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমরা শুনেছি যে আজ যে মন্ত্রী সেখানে উদ্বোধন করতে যাবেন, আরও কয়েকটি জায়গায় নদী ভাঙ্গন কবলিত এলাকা দেখবেন এবং সে বিষয়ে তিনি পদক্ষেপ নেবেন। আপনার কি কোনো ধারণা আছে যে কোন কোন এলাকায় তিনি যাবেন? হ্যাঁ, উনি এরপরে শ্রীপুরে যাবেন, মেহেন্দিগঞ্জে আরেকটি দ্বীপের মতোই, এবং এরপরে উনি হিজলাতে যাবেন, হিজলা গৌরবদি যাবেন, হিজলা মেমানিয়াতে যাবেন। ওখানেও সেই মেঘনার প্রতি বছরে শত শত একর ওইখানে জমি ভেঙে যাচ্ছে, আবাদি কৃষকের জমি ভেঙে যাচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতি বছরই কোনো না কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা মেঘনা বিলীন হয়ে যায়। তারপর মাননীয় মন্ত্রী মহোদয় ওখানে যাবেন, মাননীয় এমপি উনি ওনাদেরকে নিয়ে যাবেন, এবং আমার মনে হয় ওই এলাকার যে দুঃখ দুর্দশা আছেন স্থানীয় এমপি এবং মাননীয় মন্ত্রী তাদেরকে সেটি পূরণ করবে, এটি তার আশা। সবশেষ প্রশ্ন, বরিশাল নদী এলাকা, নদী ভাঙ্গন সারা বছরের সমস্যা। বরিশাল থেকে একজন পানি সম্পদ প্রতিমন্ত্রী দেয়াতে এই অঞ্চলের মানুষের কি কোনো উপকার হচ্ছে? আপনি কি মনে করেন? এলাকার মানুষ মনে করছেন যে এলাকার মানুষের জন্য আশীর্বাদ। আপনারা জানেন যে বরিশালের ইতিহাসে দ্বিতীয় কোনো মন্ত্রী পেয়েছেন, এবং আপনার যে মাননীয় মন্ত্রী যাকে পেয়েছেন সে জনগণ উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসিফ, আপনি শুনছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা। তিনি বলছিলেন যে আজকে যে প্রকল্পের উদ্বোধন হচ্ছে 386 কোটি টাকার, এই প্রকল্পটি আসলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেটি আজকে বাস্তবায়ন অর্থাৎ উদ্বোধন হতে যাচ্ছে, এবং এর ফলে ওই এলাকার লক্ষাধিক মানুষ উপকৃত হবে সরাসরি, সেটি তিনি বলছেন। এই ছিল বরিশাল থেকে। অসংখ্য ধন্যবাদ রাহাত খান যুক্ত হবার জন্য। বরিশালের উলানিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাহাত খান। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।